ঘুমের মাঝে বাহুতে টান পড়ায় বেশ বিরক্ত হয় রায়তা। তবুও চোখ খুলে না সে। বন্ধ হয়ে থাকা চোখ মুখ কুঁচকে দু একবার উহু বলে পুনরায় ঘুমের সাগরে তলিয়ে যায়। ওরা এমন ভাবলেশীনভাবে ঘুমনো দেখে কিঞ্চিত অবাক হয় স্বপ্নিল। বেশ কিছুক্ষণ তো হয়নি ওর ঘুমানোর, ঘন্টাখানেক হবে হয়তো, তাতে কি অবস্থা। কিন্তু রায়তার হাতের দিক তাকিয়েই তার ধৈর্যের বাঁধ শেষ। না, একে আর ঘুমোতে দেওয়া যাবে না, না উঠলে টেনেই তুলতে হবে। যা ভাবা সেই কাজ। আর কোনো কিছু না ভেবেই রায়তাকে এক প্রকার জোর করে শোয়া থেকে উঠে বসালো স্বপ্নিল। তার স্বরে ডেকে উঠল, রাহি, এই রাহি, উঠো বলছি। হুম। এই মেয়ে, উঠো। উফ, কি সমস্যা? এখনো তো সকাল হয়নি, তাহলে ডাকছেন কেন এইভাবে? চোখ ডলতে ডলতে বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল রায়তা। এদিকে ওর সদ্য ঘুম ভাঙা নিষ্পাপ মুখের দিকে এক পলক তাকায় স্বপ্নিল। অতঃপর অন্য দিক ছিয়ে গলা ঝেড়ে গম্ভীর মুখে বলে, তোমার হাতে কি হয়েছে? আমার হাতে কই? আনমনে কথাটা বলে নিজের হাতের দিকে তাকাতেই চুপসে যায় সে। এতক্ষণ ঘুমের রেশে তো ভুলেই গেছিল সে অ্যালার্জির কথা। এখন কি হবে? সে তো ধরা পড়ে গেছে স্বপ্নিলের কাছে। হুট করে এভাবে ধরা পড়ায় কি উত্তর দিবে তৎক্ষণাৎ ভেবে পায় না রায়তা। ওর মুখ দেখেই যা ধারণা করার ধরে নেই স্বপ্নিল। মুখখানা আরেকটু গম্ভীর করে শুধাই, আমি কিছু জিজ্ঞেস করেছি রাহি। কই? কিছু না তো, এমনি হয়েছে। আমার রাগিও না রাহি, দুই হাতে লালচে দাগ স্পষ্ট, আর তুমি বলছো কিচ্ছু হয়নি। আমাকে কি বোকা মনে হয় তোমার? কিভাবে এটা হলো চুপচাপ বলো। আসলে আমার চিংড়িতে অ্যালার্জি, তাই একটু র্যাশ উঠেছে। মিনমিনিয়ে বলে রায়তা। স্বপ্নিল রেগে আছে। এখন অন্তত ওর থেকে লুকানো ঠিক হবে না। ওর উত্তরে বেজায় চমকে ওঠে স্বপ্নিল। কোনো মতে প্রশ্ন করে, তোমার চিংড়িতে যখন অ্যালার্জি, তবে আমাকে তখন কেন বললে না? আমাকে বললেই তো হতো। খানিকটা থেমে আবার রাগী গলায় বলল, দুই হাতে র্যাশ উঠেছে আর এটা তোমার কাছে একটু সামান্য মনে হচ্ছে? অস্বস্তি হচ্ছে না এগুলোর জন্য? সরি, আসলে খাবার আসার পর আমি খেয়াল করি যে ওখানে চিংড়ি ছিল। এই জন্যই আমি খাবার অর্ডার দেওয়ার আগে তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, কিন্তু তুমি কিছুই বললে না। আর তাই আমি আমার পছন্দের খাবার অর্ডার দিয়েছি। তবুও যদি অ্যালার্জি থাকে তুমি তো বলতেই পারতে। আমি কি তোমাকে বকা দিতাম তখন? হ্যাঁ, না মানে, আপনি এত শখ করে বলছিলেন। আরে শখ করে বলছি তো কি হয়েছে? এই জন্য তুমি এমন কিছু খাবে যেটা খেলে তোমার শরীরে ব্যাড ইফেক্ট আসবে? এটা কি ধরনের ছেলে মানুষই! আশ্চর্য। রায়তার মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে ওকে কথাগুলো বলে স্বপ্নিল। বিয়ের পর থেকে এতদিন রায়তাকে ওর বয়স অনুযায়ী যথেষ্ট ম্যাচিওর এক মেয়ে হিসেবে জেনে এসেছে। সেই রায়তার দ্বারা আজ এমন ইমেচিওর কাজ ঘটতে দেখে অবাক না হয়ে পারেনি সে। এদিকে স্বপ্নিলের থেকে এতগুলো বকা খেয়ে মুখ ভার করে আসছে রায়তা। মনে মনে আফসোস করলো সে কেন স্বপ্নিল তাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে সেও বুঝতো কেন রায়তা তার দেওয়া প্রথম কিছু প্রত্যাখ্যান করতে পারেনি। কিন্তু মনের আফসোসকে সে মনেই রাখল, মুখ ফুটে বেরোতে দিল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এরকম অ্যালার্জি আমার আগেও হয়েছে, চিন্তা করবেন না, ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। খেয়েছো ওষুধ? স্বপ্নিলের শান্ত গলার প্রশ্নে মাথা তুলে তাকায় সে। চোখে চোখ পড়তে অন্যদিক মুখ ফিরে ঘাড় ঘুরিয়ে নাবোধক মাথা নাড়ে সে। বিরক্তিতে শব্দ করে স্বপ্নিল। রায়তার করা কাজকর্মে আজ খুব রাগ লাগছে তার। একে তো চিংড়ি খেয়ে অ্যালার্জি বাঁধিয়েছে, অন্যদিকে বাসায় এসে ওষুধটাও খায়নি। এই কেয়ারলেস মেয়েকে নিয়ে সে কি করবে? আশ্চর্য। ওষুধ খাওনি কেন? ধমকে ওঠে স্বপ্নিল। যে ধমকে ঈষৎ কেঁপে উঠল রায়তা। আর চোখে স্বপ্নিলের থমথমে মুখের দিকে তাকিয়ে নিচু গলায় বিড়বিড়িয়ে বলে, ওষুধ খুঁজেছিলাম, পাইনি কোথাও। চল শক্ত হয়ে আসে স্বপ্নিলের। দাঁতে দাঁত চেপে বলে, তো আমাকে সেটা ফোন করে বলা যেত না? আমি কি বাইরে ছিলাম এতক্ষণ? অনেক দিন পর বন্ধুদের সাথে ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। সারা রাহি, কি সমস্যা তোমার? আমায় বলো তো। তখন থেকে যেটাই বলছি তোমার একটাই উত্তর, আমার জন্য তুমি করনি। তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা। আমাকে নিজের নজরে অপরাধী বানাচ্ছ তুমি। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে গেল স্বপ্নিল। একটু পর ওয়াশরুম থেকে গেঞ্জি বদলে গায়ে শার্ট চেপে বের হলো সে। ও কিভাবে বের হতে দেখে কপালে ভাঁজ পড়ে রাহিতার। সেভাবেই বোকার মতো জিজ্ঞেস করে, এই সময় কোথায় যাচ্ছেন আপনি? অনেক রাত হয়েছে তো। নিজের দায়িত্ব পূরণ করতে যাচ্ছি। মানে? কিছু না, তুমি আমাকে ফোন দিলে যেটা বাইরে থেকে আনতে পারতাম সেটাই এখন আনছি। আল্লাহ, আপনার যাওয়ার দরকার নেই, আমি কাল ভার্সিটিতে যাওয়ার সময় কিনে নেব। অতটাও অসুবিধা হচ্ছে না আমার।
এত রাতে কষ্ট করে যেতে হবে না আপনার, প্লিজ। ওর কথাকে পাত্তা না দিয়ে টেবিল থেকে ওয়ালেট হাতে নিয়ে রুম থেকে বের হয় স্বপ্নিল। যেতে যেতে শীতল কণ্ঠে বলে যায়, এমনিতে আমি কম গিল্টি ফিল করি না তোমায় এতদিন কষ্ট নিয়ে, তার মধ্যে তুমি এসব শুরু করেছ। 1 মাস তোমায় যথেষ্ট অবহেলা করেছি, কিন্তু বাকি জীবনে আর নয়। তাই আমায় চুপচাপ নিজের কাজ করতে দাও। আমি না আসা পর্যন্ত ঘুমাবে না, মনে থাকে জানো। ওর যাওয়ার পানে অবাক নয়নে চেয়ে থাকে রাহিতা। স্বপ্নের আচরণ ও বলা কথাগুলোর মাঝে আজ অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় সে। মনের এই খুশির সামনে যে তার হাত পায়ের সামান্য এলার্জি যেন কিছুই না। তার প্রতি এমন যত্নশীল স্বপ্নিলকে আগে কখনো দেখেনি সে। ও যদি রোজ রোজ এমন কেয়ার দেখায় তবে তার জন্য প্রতিদিন এলার্জির কষ্ট সইতে পারবে রাহিতা। আর মনে ভেবে বোকার মতো নিজেই হাসে মেয়েটা। স্বপ্নিল ফিরে কিছুক্ষণ পরেই। ওদের বাসা থেকে মিনিট 10 দূরে এক ফার্মেসি থাকায় বেশি দূর যেতে হয়নি তার। ভাগ্যক্রমে দোকানটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে সে পৌঁছায়। অন্যতা ওষুধ পাওয়া হতো না তার আজ। ওকে ফিরতে দেখেই বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহিতা। বিস্মিত স্বরে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি এলেন যে? কোনো দোকান খোলা পাননি তাই না? আমি আগেই মানা করেছিলাম এই সময় যেতে। ওর প্রশ্নের জবাব না দিয়ে শার্ট বদলাতে শুরু করে স্বপ্নিল। রায়তা ভাবল ও এখনও রেগে আছে, তাই চুপচাপ এক কাঁধ হয়ে শুয়ে পড়ল বিছানায়। একটু পর চোখের সামনে পানির গ্লাস দেখে চমকে সামনে তাকায় সে। ওর সম্মুখে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা স্বপ্নিলকে দেখে আপনা আপনি উঠে বসে বিছানায়। অবাক হয়ে কিছু বলার জন্য মুখ খুলে হা করতেই ওর মুখে ওষুধ ঢুকিয়ে দেয় স্বপ্নিল। একই সাথে দ্রুত বেগে গ্লাসটাও ধরিয়ে দিয়ে ওর হাতে। বিস্ময়ে হতবিহল রাহিতা কোনো শব্দ উচ্চারণ করারও সুযোগ পায় না আর। নিজের কাজ শেষ করে শব্দহীনভাবে অপর পাশে নিজেও বিছানায় শুয়ে পড়ে স্বপ্নিল। এতক্ষণে বিস্ময়ের রেশ কাটিয়ে খুশি মনে মাত্র চোখ বন্ধ করেছিল রাহিতা। মনে মনে ভাবল স্বপ্নিল তবে ধীরে ধীরে ওকে মন থেকে নিজের বউ হিসেবে মেনে নেওয়া শুরু করেছে। অন্তত ওর আচরণ তো তাই বলছে। মন বিনিময়ে অপেক্ষার অবসান ঘটল বটে। ঠিক সেই সময় তার আশার প্রদীপকে দপ করে নিভিয়ে স্বপ্নিলের কাঠখাট গলা ওর কানে ভাসে। একটু আগে যা করলাম তাতে ভেবো না আমি তোমার স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। আমি তোমায় মিথ্যা আশ্বাস দিতে চাই না রাহি, তাই তুমি কিছু ভাবার আগে নিজ থেকেই বলেছি। আমি স্রেফ নিজের দায়িত্ববোধের খাতিরে তোমার সাথে এমন আচরণ করেছি এবং এটা ভবিষ্যতেও করব। কারণ আমি না মানতে চাইলেও তুমি আমার বউ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার চেয়েও বড় কথা হলো তুমি আমার দায়িত্ব। তোমার প্রতি কোনোরূপ অবহেলা হলে সেটার দায়ভার আমাকেই নিতে হবে। তাই তোমার ভালো মন্দের বিষয়ে আমি কোনো প্রকার হেরফের হতে দেব না। আর একটা কথা, আপাতত তোমার বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার সময় দরকার, আশা করছি তুমি আমাকে বুঝবে। ব্যাস, এতক্ষণে খুশিরা যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল রাহিতার। নিঃশব্দে চোখ বেয়ে ঘুরে পড়ল দুপোটা নোনা অস্ত্র জল, যা অন্ধকার কক্ষের নির্জনতায় টের পেল না স্বপ্নিল। বেশ কিছুক্ষণ ওকে নীরব দেখে সে ভেবে নিল ওর কথা শুনে জবাব দেওয়ার আগেই ঘুম কাতুরে রাহিতা হয়তো এতক্ষণে আবার ঘুমের সাগরে তলিয়ে গেছে। তাও নিজের মনে কথা রাহিতাকে বলতে পেরে হালকা অনুভব করে চুপচাপ ঘুমিয়ে পড়ল স্বপ্নিল। কিন্তু ঘুমন্ত সে ঘুমাক্ষরেও টের পেল না যে তার কথার প্রভাব তার পাশেই শয়নরত মানুষটার বাকি রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভার্সিটি ক্লাসে চুপচাপ বসে আছে রাহিতা। সামনে সাদা বোর্ডে স্যার পড়ালেও আদর মাথায় কিছু ঢুকছে না। কেননা ক্লাসে বসে থাকলেও ওর মনোযোগ এখন অন্যদিকে। কাল সারা রাত ভেবেছে স্বপ্নিলের কথাগুলো। ওকে তবে শুধুই দায়িত্ববোধ? নিছক দায়িত্বের খাতিরে স্বপ্নিলের এমন যত্ন নেই। অথচ কাল এক মুহূর্তের জন্য রাহিতার মনে হয়েছিল স্বপ্নিল মন থেকে ওর জন্য চিন্তা করে। অন্তত ওর আচরণে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবু শেষ মুহূর্তে এসে কেন এসব বলল কে জানে। আর মনে এসব ভাবছিল রাহিতা। এর মাঝেই ক্লাস শেষ হয়ে যায়। লেকচারার রুম থেকে বের হতেই মাথা চেপে ধরে নিজের ডেস্কে মাথা নুয়ে এসে বলতে গেলে সারা রাত এক প্রকার ঘুম হয়নি তার। অর্ধেক রাত কেঁদে আর বাকি অর্ধেক উল্টোপাল্টা চিন্তা করে কাটিয়েছে সে। মাথায় কারো হাতের স্পর্শে ডেস্ক থেকে মাথা তোলে রাহিতা। ওর পাশে বসা রিমিকে দেখে মৃদু হাসে। ইশারায় ওকে রুম থেকে বের হতে বলে রুম ত্যাগ করে রিমি। ওর পিছু পিছু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয় রাহিতা নিজেও। ভার্সিটি থেকে বেরিয়ে কাছের এক পার্কে এসেছে দুজন। সরু বেঞ্চের দুপাশে পাশাপাশি বসে দুই বান্ধবী। স্কুল কলেজের পাশাপাশি ভার্সিটিতেও একসাথে চান্স পাওয়ায় ওদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো। তাই না বলেও রাহিতাকে সবচেয়ে ভালো চিনে রিমি।
ওর মুখ দেখেই বুঝে গেছে প্রিয় বান্ধবী ভালো নেই, কিছু তো হয়েছে তার। তাই তো ওর থেকে নিরিবিলিতে সব শোনার জন্য এখানে আনা। কি হয়েছে রাহি, বলো তো? কিছুই না রে, মাথা ব্যথা করছে, ঘুম হয়নি ঠিকভাবে রাতে। ইস, স্বপ্নিল ভাইয়া খুব জ্বালায় তাই না? ঠিকভাবে ঘুমোতেও দেয় না আজকাল। কিটকিটিয়ে হেসে রায়তাকে খেপানোর উদ্দেশ্যে কথাটা বলল রিমি। ভেবেছিল এখন মেয়েটা হয়তো একটু স্বাভাবিক হবে, হয় লজ্জা পাবে নয়তো হাসবে ওর সাথে। কিন্তু ওকে অবাক করে দিই এমন কিছুই হলো না। স্বপ্নিলের কথা মনে হতেই পুনরায় মূর্ছা গেল রায়তার মন। উদাসভাবে চেয়ে রইল আকাশের দিকে, যা চোখ এড়ালো না রিমির। সন্তপর্ণে রায়তার হাত দুটো ধরে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কি হয়েছে বলো আমায়। তুই ঠিক নেই আমি জানি, বল না রাহি, আমরা তো নিজেদের সাথে সব শেয়ার করি, আজ করবি না? বান্ধবীর কথায় জোরে সোরে এক দীর্ঘশ্বাস ফেরোই রায়তার বুক ছেড়ে। সে দীর্ঘশ্বাসের প্রকোপ ছুঁয়ে যায় পাশে বসা রিমিকেও। প্রিয় বান্ধবীর মনের কষ্ট জানতে তর্স হয় না তার। বারবার অনুরোধ করতে থাকে রায়তাকে সব কিছু খুলে বলার জন্য। অতঃপর নিজের মনকে রিমিকে সব কিছু খুলে বলার সিদ্ধান্ত নেয় রায়তা। দিনকে দিন নিজের মনে সব কষ্ট একা বয়ে বেড়াতে বেড়াতে যে বড্ড ক্লান্ত সে নিজেও। অতঃপর নিজেকে শান্ত করে লম্বা এক শ্বাস নিয়ে তাদের বিয়ের পর থেকে স্বপ্নিলের সাথে ঘটে যাওয়া সব কিছু রিমিকে খুলে বলল রায়তা। এক এক করে সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর রিমি বড়সড় একটা ধাক্কা খেল। থমথমে মুখে থমকে রইল বেশ কিছুক্ষণ। ওকে এভাবে বসে থাকতে দেখে তাচ্ছিলের হাসি হাসে রাহিতা। চমকে গেলি তো? এই জন্যেই তো বলতে চাইছিলাম না। নেহায় তুই এত জোর করলি, আর মনের মাঝে কষ্টগুলো পুষে রাখতে রাখতে আমি ক্লান্ত বলেই আজ বলা। আই এম সরি রাহি, আমি জানতাম না তুই এত প্যারার মধ্যে আছিস দোস্ত। আমার তোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে, তুই কেমনে সহ্য করছিস এত কিছু? করুণ মুখে আতঙ্কিত স্বরে বলে ওঠে রিমি। ওর থেকে দৃষ্টি ফিরিয়ে মাটির দিক তাকাই রাহিতা, শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি, বেশি চিন্তা করিস না। তুই বললি আর আমি মেনে নেব? আমি কি তোকে চিনি না? সেই কলেজ টাইম থেকে স্বপ্নিল ভাইয়াকে পছন্দ করতি তুই। যদি তোদের বাসায় যেত লুকিয়ে লুকিয়ে দেখতি তাকে, তোর সাথে কখনো তার কথা হলে পরের দিন এক্সাইটমেন্টে সব আমার কাছে এসে বলতি। তাই তো আমি যেদিন শুনলাম হুট করেই স্বপ্নিল ভাইয়ার সাথে তোর বিয়ে হচ্ছে, সেদিন অবাক হলেও ভীষণ খুশি হয়েছিলাম যে ফাইনালি তুই নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছিস। কিন্তু জীবন যে তোর সাথে এত নিষ্ঠুর হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রায়তাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত সুরে বলে রিমি। এতক্ষণ নিজেকে কোনো মতে সামনে রাখলেও এবার রিমির সামনে নিজের অনুভূতি আর লুকিয়ে রাখতে পারে না রাহিতা। ওকে জড়িয়ে ধরেই হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। সেভাবেই বলতে থাকে, কেন উনি এখন আমায় মেনে নিতে পারছে না রিমি? আমার ভালোবাসায় কি এমন কমতি বলতো? মানছি ওনার নতুন করে ভালোবাসার জন্য সময় দরকার, তবুও কেন তিনি আমাকে বললেন যে আমায় স্ত্রী হিসেবে মানেন না? এই কথা যে আমি মানতে পারছি না। আর উনি কি বুঝেন না আমার কষ্ট হয় তার মুখে এইসব শুনে? আমার অন্তর যে পুরো ছারখার হচ্ছে, সেটা কি উনি দেখেন না? প্রায় মাস খানেক হয়েছে আমাদের বিয়ের, তবু উনি আগের মতোই আছেন। বাহ্যিকভাবে সহজ হলেও মনের দিক দিয়ে মিশতে পারছে না আমার সাথে। এভাবে আর কতদিন চলবো বল? কেন আমার সাথে এরকমটা হলো বল? কি দোষ ছিল আমার? রায়তার কষ্ট শুনে বুক ফেটে যাচ্ছে রিমির। নিজের বোনের চেয়ে কম চোখে কোনোদিনও ওকে দেখেনি সে। সেই বোন সমতুল্য বান্ধবীর সাথে এমন হয়েছে শুনে কষ্টে বুক চলছে ওর। কিভাবে রায়তাকে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না যেন। তবু ওর হারানো মনোবল ফিরিয়ে আনতে রায়তাকে ছাড়িয়ে ওর চোখের পানি দুহাতে ওর চোখের পানি নিভিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই এইভাবে ভেঙে পড়লে হবে? এতদিন সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে কিনা তুই এই সময় এসে মন ছোট করছিস? তো আমি কি করব বল? আমার মাথায় কিছুই আসছে না। ভালোবাসি তো আমি ওনাকে, তার অবহেলা যে সহ্য হয় না আমার। তোর কথা শুনে তো মনে হলো এখন স্বপ্নিল ভাই আর আগের মতো উদাসীন নেই তোর ব্যাপারে। বিশেষ করে কালকে ঘটনা যা তুই বললি সেটার উপর ভিত্তি করলে তো আরও নয়। যে মানুষ তোর সামান্য অ্যালার্জি নিয়ে এত চিন্তা করে সে কিনা তোকে নিজের বউ হিসেবে মানে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না আমার কাছে। আমার মনে হয় স্বপ্নিল ভাই হয়তো
ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে তোর ওপর। রিমির কথায় হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকে রাহিতা। বলছে কি মেয়েটা স্বপ্নীল আর ওর প্রতি দুর্বল? এটাও আদৌ সম্ভব? পরক্ষণে তাচ্ছিল্যের সাথে হেসিয়ে উড়িয়ে দেয় রিমির কথাকে। এদিকে রাহিতাকে ওর কথা অবিশ্বাস করতে দেখে ওর অগোচরে এক দীর্ঘশ্বাস ফেলে রিমি, যার অর্থ একে এখন কিছুই বোঝানো যাবে না। যা বলবে তাই অবিশ্বাস করবে। তাই সে নিজেও আর বেশি কিছু বলল না রাহিতাকে। ব্যাগ থেকে পানির বোতল বের করে দিয়ে বলল, পানি খা আর ঠান্ডা মাথায় শোন আমার কথা। যেভাবে সব কিছু চলছে সেটাকে চলতে দে। যে স্বপ্নীল ভাই আজ তোকে এত কাছে পেয়েও নিজের বউ হিসেবে ভালোবাসতে নারাজ, দেখবি একদিন সে নিজেই তোর ভালোবাসা পাওয়ার জন্য কাতর হবে। আমার কথা মিলিয়ে নিস। আর এখন এসব নিয়ে এত মাথা ঘামাস না। আরও কয়েকদিন সময় কাটা দুজন মিলে। দুটো ভাঙা হৃদয় পাশাপাশি থাকলে মনের দূরত্ব ঘুচতে সময় লাগবে না, দেখিস। ঢক ঢক করে পানি শেষ করে ওর জ্ঞানী মার্কা কথা শুনে প্রায় ভীষণ খেলো রাহিতা। এটা কি ওরই বান্ধবী রিমি, যে কিনা ওকে এমন সিরিয়াস পরামর্শ দিচ্ছে? তাও আবার বৈবাহিক জীবন নিয়ে ভাবা যায়? মুখ ফুটে রাহিতাকে কিছু বলবে তার আগেই স্বপ্নীলের ফোন আসে রাহিতার কাছে। আর চোখে রিমির দিক তাকিয়ে সে ফোন রিসিভ করে। সে হ্যালো রাহি, তুমি কোথায়? এই তো ভার্সিটি থেকে বের হয়েছি। কেন, কিছু বলবেন? আমি বাসায় যাচ্ছিলাম, তোমার তো এই সময় ছুটি, তাই ভাবলাম তোমায় পিক করি। তোমার ভার্সিটি গেটের সামনেই তো, আমি দেখছি না যে। স্বপ্নীলকে ভার্সিটির সামনে আসার কথা শুনে বেশ চমকে যায় রাহিতা। তবু বিস্ময়টুকু গিলে সে বলে, আসলে আমি রিমির সাথে একটু বাইরে এসেছি। আপনি গেটেই থাকুন, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। ওকে, আই এম ওয়েটিং, জলদি এসো। স্বপ্নীল ফোন রাখতেই আলগোছে রিমির দিকে তাকায় রাহিতা। তার প্রশ্নবোধক চাহনি লক্ষ্য করে বলে, উনি নিতে এসেছেন আমায়, ভার্সিটির গেটেই আছেন এখন, চল যাই। স্বপ্নীলের আশার কথা শুনে রাহিতার মতো চমকে গেল রিমি নিজেও। বিষ্ণুয়ের রেশ কাটিয়ে বিড়বিড়িয়ে বলে, বউ হিসেবে মানে না আবার অফিস ফেলে ভার্সিটি থেকে নিতে আসছে। বিড়বিড় করে বললেও ওর কথা কর্ণগোচর হলো রাহিতার। চোখ পাকিয়ে বলল, অফিস থেকে ফিরছিল বলেই এই সময় নিতে এসেছেন, হয়তো আসতেন না। আর বউ হিসেবে না, বন্ধু হিসেবেই লিফট দিতে এসেছেন। আর উল্টাপাল্টা ভাবিস না, শেষমেশ আমার মতোই হতাশ হতে হবে। রায়তার কথায় ভ্যাবাচাকা খেয়ে ধরা পড়া চোরের মতো হাসি রিমি। সে বুঝলো মেয়েটা কষ্টে পেয়ে যথেষ্ট অভিমান করেছে স্বপ্নের ওপর, তাই এভাবে কথাগুলো বলছে। অতঃপর বেঞ্চ থেকে উঠে ভার্সিটির গেটের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় দুজনে। ভার্সিটির মেইন গেটের কাছাকাছি আসতেই ওদের ডিপার্টমেন্টের টপারের সাথে দেখা হয় রাহিতার। ছেলেটার নাম নিবিড়। মুখে না বললেও সেমিস্টারের শুরু থেকেই মনে মনে রাহিতাকে পছন্দ করে সে, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে মুখে বলার সাহসই ওঠেনি কখনো। যদিও ছেলেটা হ্যাংলা নয়, তবু বলতে গেলে যে কোনো বাহানায় রাহিতার সাথে কথা বলার সুযোগ খুঁজেছে। আজও চোখের সামনে রিমি ও রাহিতাকে রেখে আসতে দেখে তার ব্যতিক্রম ঘটল না। স্বপ্নীলে গাড়ি খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল রাহিতা। হঠাৎ করে নিজের সামনে নিবিড়কে এসে দেখে কপালে ভাঁজ নিয়ে থেমে দাঁড়ায় সে। হাই রাহিতা, কি খবর? ক্লাস শেষে কোথায় গিয়েছিলে বুঝলে? পার্কে গিয়েছিলাম ঘুরতে। কেন, কিছু বলবে? কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠে মেয়েটা। সেদিকে ভ্রুক্ষেপ না করে নিবিড় নিজের মতো করে বলে, না মানে বলছিলাম, সেদিন স্যারকে বললে না যে তোমার নতুন চ্যাপ্টারের ম্যাথে কিছু প্রবলেম আছে? তুমি চাইলে আমি তোমায় এর সাথে হেল্প করতে পারবো। ফ্রি টাইমে আমরা লাইব্রেরি বসে। নিবিড়ির কথা শেষ হওয়ার আগেই ওর পেছনে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া স্বপ্নীলকে চোখে পড়ে রায়তার। সে গম্ভীর মুখে ওদের দিকেই তাকিয়ে আছে। রায়তাকে নিজের পেছনে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে নিজেও পেছনে ফিরে স্বপ্নীল। ধূসর রঙা প্যান্টের সাথে সাদা শার্ট পরিহিত ফর্মাল গেটআপে থাকা সুদর্শন স্বপ্নীল নজর কাড়ে তার নিজেরও। এক হাতে শর্ট ঝুলিয়ে অপর হাতে ঘড়ি দেখে রায়তার উদ্দেশ্যে ভারী কণ্ঠে স্বপ্নীল বলে, কোথায় ছিলে? কতক্ষণ ওয়েট করলাম, কাজ শেষ হলে জলদি এসো। রিমি, আসি থাক। আর আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। শেষের কথাটুকু নিবিড়কে উদ্দেশ্য করে বলে রায়তা। এতক্ষণ পর পর্যবেক্ষণ করা নিবিড় মাথা নেড়ে সায় দিল তাতে। স্বপ্নীলের পেছন পেছন হেঁটে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল রাহিতা। এ সময় আচমকা নিবিড়ের প্রশ্নে কদম থেমে যায় তাদের দুজনেরই। ভাইয়াটা তোমার কে হয় রাহি? নিবিড় প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করে রাহিতা। কারণটা হলো তার সামনে উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্নীল। সে কি বলবে স্বপ্নীল? তার কে? তার তো গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, এই সুদর্শন লোকটা আমার জামাই, আমার স্বামী, আমার একমাত্র ভালোবাসার মানুষ। কিন্তু পরক্ষণে ওর মনে এলো যে লোক ওকে বউ হিসেবে মানেই না। বলা তো যায় না তাকে
স্বামী বললে আবার সে যদি রেগে যায়। তাই কিছুক্ষণ স্বপ্নের চওড়া শক্তপোক্ত পিঠের দিকে তাকিয়ে কম্পিত গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে, আমার ভার্সিটির সামনে দেখেছেন, তাই লিফট দিতে এসেছেন। ওর কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলল নিবিড়। চোখ বড় বড় করে তাকালো রিমি। আর স্বপ্নীল আগের জায়গাতেই তখনকার ন্যায় জমে আছে। এদিকে কোনো মতে কথাটি বলেই আর কোনো দিক না তাকিয়ে দ্রুত পায়ে গাড়ির দিকে হেঁটে চলল রায়তা। নিজের অজান্তেই ওর পেছনে ফেলে এলো এক বিস্ফোরিত স্বপ্নীলকে। চুপচাপ গাড়িতে বসে আছে রায়তা। বাসে ড্রাইভ করতে থাকা স্বপ্নীলকে দেখেই একটু পরপর জমে থাকা অভিমান জাগ্রত হচ্ছে ওর মনে। কিন্তু স্বপ্নীলের মনে কি চলছে তার জানা নেই, কেননা ওর শক্ত হওয়া চোয়াল ও ভাবলেশীন হাবভাব দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয়নি। এমনকি রায়তা যে ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল না, এটা নিয়েও একটু শব্দটা করলো না স্বপ্নীল। মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো রায়তা। এ কেমন মানুষের সাথে বিয়ে করেছে সে, যার কিনে ওর প্রতি বিন্দুমাত্র কোনো অনুভূতি নেই। আশ্চর্য। এদিকে রায়তার পাশে বসে স্বপ্নীল ড্রাইভ করতে করতে এক অন্য ছক কষতে ব্যস্ত। রায়তার আজকের কথায় সে এতটাই হতভম্ব হয়েছে যে আর কোনো কিছু বলার ভাষা অবধি হারিয়ে ফেলেছে যেন। অবশ্যই স্তব্ধ হওয়ার পিছনে আরেকটি কারণ আছে, এবং তাহলে হঠাৎ করে তার মনে সৃষ্টি হওয়া এক নতুন অনুভূতি, যা কিছুক্ষণ যাবৎ উপলব্ধি করছে স্বপ্নীল। এই অদ্ভুত অনুভূতির সাথে যে আগে সাক্ষাৎ ঘটেনি তার। আশ্চর্যজনকভাবে ওর মনের এই নতুন অনুভূতির কারণ হলো রায়তা। একটু আগে রাস্তায় ওকে বাবার বন্ধুর ছেলে বলাটা বেশ পছন্দ হয়নি স্বপ্নীলের, যদিও সে জানে রায়তা মিথ্যা বলেনি। হয়তো ওর কথা ভেবেই এই কাজটি করেছে সে, কেননা স্বপ্নীল নিজেই তো রায়তাকে বউ হিসেবে মানে না, চেয়েও মন থেকে গ্রহণ করতেও পারছে না মেয়েটাকে, এবং এটা তো সে নিজে মুখেই বলেছে রায়তাকে। মস্তিষ্ক রায়তার পক্ষে সায় দেয়, কিন্তু স্বপ্নীলের অবাধ্য মন তা মানতে নারাজ। এভাবে মানুষের সামনে তাকে নিজের স্বামী হিসেবে পরিচয় না দেওয়ায় রায়তার উপর মনে মনে ফুঁসে ওঠেছে। কোনো অজানা কারণে ভীষণ রাগ হচ্ছে ওর রায়তার উপর। যতই হোক দুনিয়ার নজরে তো তারা দুজন স্বামী স্ত্রী। তবে কি এমন ক্ষতি হতো যদি রায়তা ওই ছেলেটার সামনে ওকে স্বামী হিসেবে পরিচয় দিত? স্বপ্নীলকে অস্বীকার করতো? অবশ্যই করতো না, কিন্তু এই কথাটা কোন মুখিয়ে রায়তাকে বলবে ভেবে পায় না স্বপ্নীল। তাই তো মন মস্তিষ্কের দ্বিপক্ষিক যুদ্ধে অপরাগ হওয়ায় চুপচাপ মুখে কলু পেটে ড্রাইভ করছে সে, অথচ মনে মনে ঠিকই হচ্ছে। এরই মাঝে কখন যে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে টের পায়নি স্বপ্নীল। আচমকা হাতে রাহিতার স্পর্শে টনক নড়ে তার। কি করছেন? সামনে গাড়ি আছে, স্পিড কমান প্লিজ। আতঙ্কিত স্বরে স্বপ্নীলের হাত ধরে চেঁচিয়ে ওঠে রাহিতা। এতক্ষণে হুঁশ আসাই মুহূর্তের মধ্যে স্পিড কমিয়ে সামনে আসা গাড়ি থেকে নিজেদের গাড়িকে নিরাপদ দূরত্বে আনে স্বপ্নীল। তা দেখে ফুস করে ভেতরে চেপে রাখার শ্বাস ছাড়ে রাহিতা, আর চোখে ওর দিক তাকিয়ে গম্ভীর স্বরে বলে স্বপ্নীল, চিন্তার কোনো কারণ নেই। স্বামী হই বা না হই, তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এই বিষয়ে আমি কোনো গাফলতি করব না। ওর কথাই কপালে ভাঁজ পড়ে রাহিতার। স্বামী হই বা না হই, কথাটা মস্তিষ্কে ঘুরপাক খায় কিছুক্ষণ। স্বপ্নীল কি তবে ওকে তখনকার ঘটনার জন্য খোঁটা দিল? কিন্তু কেন? সে তো নিজেই চায় না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক। তবে কেন এখানে আচরণ? দাঁতের দাঁত চেপে রাহিতার উত্তর দেই, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এই জন্যই তো হুটহাট স্পিড বাড়িয়ে অ্যাক্সিডেন্ট করতে ধরেছিলেন। এক্সকিউজ মি, আমি কেন ইচ্ছে করে এমন করব? আমি কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয়ে কখন কোথায় স্পিড বাড়িয়ে দিয়েছি টেরই পাইনি, দ্যাটস ইট। আর কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কি এই জন্য আমায় খোঁটা দিচ্ছ? ভ্রুকুচকে রাহিতার বিরক্ত হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে বলে ওঠে স্বপ্নীল। ওর কথায় তাচ্ছিল্য হেসে রাহিতে উত্তর দেয়, আমি আপনাকে কেন খোটা দেব বলুন তো? সেই অধিকার কি আছে আমার? এইভাবে কেন বলছো? আমি কি তা বলেছি? আমিও তো ভুল কিছু বলিনি, তাই না? ওর কথায় এবার যার পরও নাই অবাক হয় স্বপ্নীল। হঠাৎ করে আজ দুপুর থেকে এসব কেন বলছে রাহিতা? সম্পর্ককে অস্বীকার করা, অধিকার নিয়ে কথা বলা, এর আগে যখনই এমন কথা হয়েছে ততবার এ ধরনের কথাবার্তা শুধু স্বপ্নীল বলেছে। কিন্তু এক মাসে রাহিতাকে ভুলেও একবার এমন কিছু উচ্চারণ করতে দেখেনি সে। তবে আজ মেয়েটার কি এমন হলো? রাহিতার কি খুব বেশি মন খারাপ? নিজের অজান্তেই ওকে কোনো কষ্ট দেয়নি তো সে? মনে মনে ভাবনায় পড়ে যায় স্বপ্নীল, কিন্তু বহু অনুসন্ধান করেও কোনো কারণ খুঁজে পায় না তার মন। একবার ভাবলো রায়তাকে নিজেই জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু এর আগেই গাড়ি বাসার সামনে এসে যায়। অতঃপর ওকে কিছু বলার সুযোগ না দিয়েই দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে রাহিতা। পেছনে ফেলে যায় আরেক দফা বিস্মিত স্বপ্নীলকে। রাতের বেলা পড়ার টেবিলে বসে পড়ছে রাহিতা। পরীক্ষায় আসতে খুব বেশি দেরি নেই।
সময় নষ্ট করা যাবে না। খাতে অঙ্ক করছে আর একটু পরপর কাটছে সে। এমনিতেই এই একটা চ্যাপ্টার ওর সমস্যা, তার মধ্যে আজ মন মেজাজ ভালো নেই সকাল থেকে। সব মিলিয়ে রাগ যেন খাতার উপর ঝাড়ছে একটু পরপর। স্বপ্নিল বেশ অনেকক্ষণ ধরে বারান্দায় এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রুমে যেতেও ভালো লাগছে না। রায়তা ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না সকাল থেকে। এখন গেলেও নিশ্চয়ই বলবে না, ঠিক তো মনে ভাবে স্বপ্নিল। এরই মাঝে ওর ফোনে কল আসে। আননোন নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফেলে। সিগারেট শেষ টান দিয়ে ধোয়া উড়িয়ে ফোন রিসিভ করতে ওপাশ থেকে সালামের আওয়াজ আসে। সালামের জবাব দিতেই স্বপ্নিল বলে, কেমন আছেন দুলা ভাই? আমায় চিনেছেন তো? গলার স্বর শুনে স্বপ্নিল আন্দাজ করেছিল এটা কে। এবার তো কথা শুনে স্পষ্ট বুঝল, তাই রাগ ঢাক না করে সরাসরি বলল, আরে রৌনক নাকি? কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি খবর? আমরা তো সেম ব্যাচের ছিলাম, আপনি করে বলছো কেন? আমিও ভালো আছি। এই তো মজা করছিলাম। নতুন সিম কিনেছি, সেটা থেকেই ফোন দিলাম। দেখছিলাম দুলা ভাই আমায় চিনে কিনা। বেশ বেশ, কিন্তু লাভ যে হলো না। আমি তো আগেই ধরে ফেলেছি শালাবাবু। ওর সাথে রসিকতা করে বলল স্বপ্নিল। একই সাথে রৌনকও হাসলো। হাসতে হাসতেই বলল, তা কোথায় তুমি? বাসায় না বাইরে? কি করছো? বাসাতেই আছি, তোমার বোন পড়ছে রুমে, আমি বারান্দায় দাঁড়িয়ে। হ, রাহি কেমন আছে? ওকে ফোন দিয়ে পেলাম না। ফোন বন্ধ কেন? ভালো মতো পড়াশোনা করছে তো? ওর আবার সামনে পরীক্ষা। খুব চিন্তা করছিল বেচারি এটা নিয়ে। আমার কাছে হেল্প চেয়েছিল, তখন আমি ব্যস্ত ছিলাম। আমি কাল ফোনে ওকে বুঝিয়ে দেব। ওকে বলে দিও। ফোন মেবি চার্জ দিতে ভুলে গেছে, ও তো সন্ধ্যা থেকেই পড়ছে। আচ্ছা, আমি ওকে তোমার কথা বলে দেবো, চিন্তা করো না। এরই মাঝে মায়ের ডাক পড়ে স্বপ্নিলের। রৌনকের সাথে কথা শেষ করে রুম ত্যাগ করে মায়ের কাছে চলে যায় স্বপ্নিল। গম্ভীর মুখে দরজার সম্মুখে দাঁড়িয়েছিলেন দিলেরা বেগম, যেন স্বপ্নিলের আশারই অপেক্ষা করছিলেন এতক্ষণ। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বপ্নিল খানিকটা বিচলিত হয়। দ্বিধান্বিত কণ্ঠে শুধায়, কিছু বলবে মা? কি হয়েছে রাহির? রাহির আবার কি হবে? ও তো পড়ছে রুমে। বিস্মিত সুরে প্রশ্ন করে স্বপ্নিল। ওর জবাবে যেন সন্তুষ্ট হলো না দিলেরা বেগম। আগেকার মতোই গাম্ভীর্য ভাব বজায় রেখে বলেন, দেখ স্বপ্নিল, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। রাহি নিজে থেকে আমার কাছে কিছু বলেনি। ও মেয়েটাই এমন, নিজের ওপর হাজারো ঝড় বয়ে গেলেও পাশের মানুষটাকে ঘুণাক্ষরেও টের পেতে দেবে না সে। কিন্তু আমি তো মা, ওর না বলা কথাও চোখ মুখ দেখে বুঝে নিতে পারি। আজ সকাল থেকে খেয়াল করছি ওকে। না ঠিক মতো খেয়েছে সকালে, দুপুরে আসার পরেও ঠিকভাবে কথাও বলেনি আমাদের কারোর সাথে। মনে হচ্ছিল ওর ভীষণ মন খারাপ। আমি জানি এর পেছনে নিশ্চয়ই আমার মহান ছেলের হাত, তাই না? সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে? আবারও খারাপ প্রচরণ করিসনি তো মেয়েটার সাথে? মায়ের কথায় হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল। শেষমেশ ওর মা ওকেই দোষ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, সব দোষ এখন তার। অথচ রাহিতা যা করলো তা তো খেয়েও দেখলো না। এই যে রাহিতা ওকে সকাল থেকে ইগনোর করছে, ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, ওকে এড়িয়ে চলছে এক প্রকার, এটা কি কেউ দেখছে? ওকে এটা নিয়ে কিছু বলছে? না, বলেনি। তবে সব দোষ স্বপ্নিলের একার কেন? বিষাদিত অন্তরে ভাবে সে। দেখো মা, আমি ওকে কিছুই বলিনি। তোমার আদরের বৌমা সকাল থেকে হুট করে এমন অদ্ভুত বিহেভ করছে। আমি দুইবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, তবুও আমায় বলেনি। আমার কোনো দোষ নেই মা। আমার জানা মতে আমি তো কিছুই বলিনি ওকে। কেন এরকম করছে ওই বলতে পারে। স্বপ্নিলের কথায় ভ্রুযুগল কুঞ্চিত হয় মায়ের। ছেলের সরল মুখ দেখে বোঝেন সে মিথ্যা বলছে না, কিন্তু তবু কোথাও যেন কোনো ভুল রয়ে যায় চোখের আড়ালে। পরক্ষণে মনে হলো পরদিন না হয় সরাসরি রাহেতার থেকে জিজ্ঞেস করবেন তিনি। দেখা যাচ্ছে হয়তো স্বপ্নিল নিজের অজান্তে এমন কিছু করেছে যার কারণে মন খারাপ করেছে রাহিতা। অথচ তার ছেলে এখনো বুঝতেই পারেনি ব্যাপারটা। এই গাথাটাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা। মেয়েটা একা আছে, ও আবার একটু ভয় পায়। তুই রুমে যা। মায়ের কথাই হাফ ছেড়ে বাসে স্বপ্নিল। সে যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সেভাবে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে গেল। স্বপ্নিলকে রুমে আসতে দেখেও যেন দেখল না রাহিতা। আর চোখে ওর দিকে একবার তাকিয়ে পড়ার গতি বাড়িয়ে দিল। বিষয়টা লক্ষ্য করে বিছানায় বসে ওর পড়া শেষ হওয়ার প্রহর গুনছিল স্বপ্নিল। কিন্তু মিনিট 10 পার হওয়ার পরেও যখন রাহিতার আসার নামগন্ধ নেই, তখন বিরক্তিকর সুরে স্বপ্নিল বলে ওঠে, কি ব্যাপার, আজকে সারা রাত পড়ার প্ল্যানে আছো নাকি? থাকতেই পারি। রাহিতার তেড়া জবাব। এতে বেশ খানিকটা ক্রুদ্ধ হয় স্বপ্নিল। তার ছেলের স্বরে বলে, থাকবেই তো।
তোমাদের মতো ফেল টু স্টুডেন্টদের থেকে আর কি আশা করা যায়? সারা বছর পড়াশোনার নাম নেই আর মনে করে পরীক্ষার আগের দিন পড়লেই ফার্স্ট হবে। কি আমাকে ফেলটুস বললেন আপনি? তেতে ওঠে রাহিতা। ওকে রাগাতে পারে মনে মনে ক্রুর হাসে স্বপ্নীল। এতক্ষণে মনে হচ্ছে রাহিতার সাথে কথা বলছে ও। সে রাগকে বাড়িয়ে দিতেই পুনরায় বলে, অবশ্যই। আমি কি জানি না মনে করছো? টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় তো তোমার খাতা দেখেছিলাম আমি। কতগুলো ম্যাথ কাটা খাতার মধ্যে। ভালো স্টুডেন্ট হলে কি এতগুলো হতো? আমিও পার করে এসেছি ওই ধাপ। কি বুঝি না নাকি? একটা সামান্য ম্যাথ কাটার জন্য আপনি আমায় এভাবে বললেন? আমার ওই চ্যাপ্টারের প্রবলেম বুঝি না আমি। ভাইয়াকে বলেছিলাম বোঝানোর জন্য, কিন্তু তারও সময় নেই। আমি কালকে ইউনিভার্সিটি যেয়ে নিবিড়ে থেকে বুঝে নিব। সব ম্যাথ পেরে পরীক্ষায় ভালো করে দেখিয়ে দিব আমি সবাইকে। হ্যাঁ। রাগে অপমানে জ্বলে উঠে বলে দেয় রাহিতা। এতক্ষণ রাহিতার কথায় জবাব পেলেও নিবিড়ের নাম শুনে চোখ শুরু হয় স্বপ্নীলের। নিবিড় আবার কে? আমাদের ক্লাস টপার। আজকে যেই ছেলেকে দেখেছিলেন আমার সাথে, ও। দুপুরের কথা মনে হতেই মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে স্বপ্নীলের। অজানা আক্রোশে মন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেভাবে শক্ত গলায় বলে, অযথা মানুষের সাথে রাস্তাঘাটে গল্প করো দেখেই তো এই অবস্থা। ওই টাইমটুকু পড়াশোনা দিলে এতদিন তুমিও টপ করতে। এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। কি শুরু করেছেন আপনি? আমার একদম ভালো লাগছে না। তেজি গলায় ক্লান্ত সুরে বলে রাহিতা। এবার স্বপ্নীল থামে। হয়তো এর বেশি কিছু বললে রাহিতা কষ্ট পাবে। বিছানায় শুতে শুতে কাটখাট গলায় বলে, এসব বাদ দাও। তোমার ভাই ফোন দিয়েছিল, আমাকে হেল্প করতে বলেছে তোমায়। কাল থেকে তাড়াতাড়ি আসবো অফিস থেকে, আর আমি তোমাকে পড়াবো সন্ধ্যায়। বন্ধুদের সাথে পড়তে গেলে পড়াশোনা হয় কি না সেটা আমরাও জানি, তাই এসব ফাঁকিবাজি ধান্দা ছাড়ো। কাল থেকে আমার কাছেই পড়বে তুমি, অ্যান্ড ইটস ফাইনাল। এখন ঘুমাতে আসো। স্বপ্নীলের কথায় রাগ ভুলে চমকে ওঠে রাহিতা। সে ওকে পড়াবে? এর জন্য তাড়াতাড়ি আসবে? ওর ভাইয়া কি সত্যি এটা বলছে ওকে? পরক্ষণই ভাবলো নিশ্চয়ই বলেছে, না তো স্বপ্নীল কেন বলতো? সে তো আর নিজে থেকে ওর সাথে সময় কাটাতে চাইবে না নিশ্চয়ই। তাই আর কিছু না ভেবে চুপচাপ টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল রাহিতা। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। অথচ ওর পাশে শুয়ে থাকা স্বপ্নীল অনেকক্ষণ নড়াচড়া করেও ঘুমোতে পারল না। কেননা নিজের আচরণে সে নিজেই অবাক। রনককে একটা বারও বলেনি রাহিতাকে হেল্প করতে, অথচ স্বপ্নীল কিনা কত সাবলীলভাবেই এই মিথ্যা বলে দিল। রাহিতা অন্য কারো হেল্প নেবে শোনার পর নিজের অজান্তেই ওর মুখ ফুসকে কথাটা বের হয়ে গেল। কিন্তু কেন?